সালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস অর্থাৎ তোমাদের যে বুটেক্স আছে, এই বুটেক্সের 2025 এবং 26 সেশনের ভর্তি যে বিজ্ঞপ্তিটা আজকে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এই ভর্তি বিজ্ঞপ্তিতে তোমরা আবেদন কিভাবে করবে কিংবা হচ্ছে কতজন পরীক্ষা দিতে পারবা, পরীক্ষার পদ্ধতিটা কি হবে, সেই সকল জিনিস হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো চলো, আবেদন যে তোমার বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তির মধ্যে প্রথমেই হচ্ছে যেটা বলা আছে সেটা যে এখানে কতগুলো তোমাদের ডিপার্টমেন্ট, টোটাল কিন্তু 11টা ডিপার্টমেন্টে টোটাল 630টা সিট আছে এই বছর, এবং 630টার আসনের বিপরীতে তোমরা কিন্তু পরীক্ষা দিবা। তো এর জন্য আবেদনের যে সময়সীমাটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 11 তারিখ, আগামী হচ্ছে 11 তোমার নভেম্বর থেকে আবেদন করা শুরু হবে সকাল 10টা থেকে, এবং 1 মাস চলবে আর কি। তোমার চলবে হচ্ছে 11 ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে? 11 ডিসেম্বর পর্যন্ত তোমাদের 1 মাস হচ্ছে আবেদন চলবে, এবং তার মধ্যে লিখিত যে পরীক্ষার জন্য কতজন তোমরা পরীক্ষা দিতে পারবা আবেদনের পরে, তো আবেদনের ভিত্তিতে সেটা প্রথমে বাছাই করা হবে। সেই বাছাই করার পর যে সেটা ফলাফল প্রকাশ করা হবে সেটা হচ্ছে 21 ডিসেম্বরে, এবং 21 ডিসেম্বর ফলাফল প্রকাশ করার পরে তোমাদের হচ্ছে ফাইনাল প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা 23 থেকে 30 তারিখের মধ্যে, এবং ভর্তি পরীক্ষা হবে আগামী বছরের 9 জানুয়ারি। ওকে, 9 জানুয়ারি টোটাল 2 ঘন্টার একটা এক্সাম। 2 ঘন্টার এক্সামের মধ্যে সকাল 10টা থেকে 12টার মধ্যে সিট প্ল্যান তখনই জানিয়ে দেওয়া হবে। প্রবেশপত্র দেওয়ার পরে তোমাদের হচ্ছে কার কোন ইউনিভার্সিটিতে সিট পড়েছে বা কোন কোন কলেজে সিট পড়েছে সেই সবগুলোই হচ্ছে কিন্তু আশেপাশে জানিয়ে দেওয়া হবে। ওকে, এবং একটা সম্ভাব্য তারিখ দিয়ে দিয়েছে অলরেডি যে ফলাফল কবে প্রকাশিত হবে। নর্মালি হচ্ছে সম্ভাব্য তারিখের আগেই ফলাফল প্রকাশ হয়ে যায়। তো মোটামুটি টাইম লাইনটা যদি হচ্ছে এক লাইনে বলি, তোমাদের এই মাসে, চলতি মাসেরই হচ্ছে 11 তারিখ থেকে স্টার্ট হবে তোমার আবেদন করা। 1 মাস চলবে আবেদন। টোটাল এই 1 মাস পরে হচ্ছে তার ঠিক 10 দিন পরে তোমাদের যারা যারা পরীক্ষা দিতে পারবা তাদের হচ্ছে একটা তালিকা প্রকাশ করা হবে, এবং তার 2 দিন পর থেকে টোটাল 7 দিন অর্থাৎ 30 ডিসেম্বর পর্যন্ত তোমরা হচ্ছে ওই তালিকা অনুসারে যাদের যে নাম ওই তালিকায় থাকবে, লিস্টে থাকবে, তারা হচ্ছে অ্যাপ্লাই করার পর তোমার তোমার এই যে প্রবেশপত্র সেটা ডাউনলোড করতে পারবা, এবং বা তুমি অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করে ডাউনলোড করতে পারবা, এবং ফাইনালি হচ্ছে ভর্তি পরীক্ষা হবে তোমাদের 9 জানুয়ারি। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি টাইম লাইনটা। এখানে টোটাল 11টা তোমাদের ডিপার্টমেন্ট আছে, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা। ঠিক আছে? তো আবেদনের ক্ষেত্রে 2 ধাপে আবেদনটা করা হবে। 2 ধাপে বলতে প্রাথমিক যে আবেদনটা, সেই আবেদনে হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারবা এই সার্কুলারে কি যোগ্যতা চাওয়া হয়েছে তার ভিত্তিতে। তারপর কিছু জনকে হচ্ছে বাছাই করা হবে মেইন পরীক্ষার জন্য। তো প্রাথমিক যে আবেদনটা আছে সেই প্রাথমিক আবেদনের জন্য তোমাদেরকে হচ্ছে 300 টাকা, 300 টাকা হচ্ছে আবেদনের ফি প্রদান করতে হবে, এবং অনলাইনে এটা আবেদন করতে হবে। এখানে অফলাইন কোথাও নাই, অর্থাৎ তোমাকে বুটেক্সে গিয়ে হচ্ছে আবেদন করতে হবে না, অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে সবকিছু পেমেন্ট, এবং তুমি যদি হচ্ছে লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হও, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে তোমাকে হচ্ছে 1200 টাকা এক্সট্রা দিতে হবে লিখিত পরীক্ষার আগে। মানে টোটাল আর কি 1200 আর 300 1500, যেহেতু লিখিত রিটেন এক্সাম হবে এই কারণে তোমার হচ্ছে চার্জটা একটু বেশি। ওকে, তো আবেদনের যে যোগ্যতার কথা বলি যে কি কি চাওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমাদের যে এসএসসি ছিল, এসএসসি মাধ্যমিক, এসএসসির ক্ষেত্রে তোমাদের জিপিএ 5 এর মধ্যে জিপিএ 4 পেতে হবে, মানে জিপিএ 4 পেলেই হবে। এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই যে কোন সাবজেক্টে কত, ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ এমন কিছু নাই। ওভারঅল 4 সাবজেক্ট সহ তোমার যে মেইন যে রেজাল্টটা ছিল সেটা যদি এসএসসিতে জিপিএ 4 বা তার ঊর্ধ্বে থাকে, তাহলে তুমি হচ্ছে অ্যাপ্লাই করার জন্য যোগ্য এসএসসির ক্ষেত্রে। এইচএসসির ক্ষেত্রে সেটা বলে দেওয়া হয়েছে যে কিরকম লাগবে। সেটা হচ্ছে কি, গ্রেডিং পদ্ধতিতে মেইন যে তোমার জিপিএ সেটা জিপিএ 4 তো হতে হবে মিনিমাম, মিনিমাম জিপিএ 4 তোমার ওভারঅল জিপিএ হতে হবে। এর পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এবং ইংরেজি, এই 4টা সাবজেক্টে টোটাল 20 পয়েন্টের মধ্যে তোমাকে মিনিমাম হচ্ছে 17.5 এই পরিমাণ গ্রেড পয়েন্ট পেতে হবে। ঠিক আছে? এবং আলাদা আলাদা হবে প্রত্যেকটাতেই, আবার হচ্ছে মিনিমাম এ মাইনাস অর্থাৎ 3.5 পেতে হবে। কোনোটা যদি এ মাইনাসের নিচে থাকে, ওভারঅল যদি 17.5-র উপরেও হয়, তবুও তুমি হচ্ছে আবেদন করার জন্য যোগ্য না। যোগ্যতার জন্য কি বলা হয়েছে, আগে প্রত্যেকটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ প্রত্যেকটাতে আলাদাভাবে 3.5 তো থাকতেই হবে, প্লাস সবগুলোকে যোগ করলে সেটা যেন 17.5 বা তার ঊর্ধ্বে হয়। ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট এসএসসি এবং এইচএসসির জন্য। এই রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে সবাইকে তো হচ্ছে পরীক্ষা দেওয়ার সুযোগ হবে না, কারণ জায়গার অভাব আছে বা অনেক কিছুর প্রেক্ষিতে। টোটাল ওভারঅল হচ্ছে 14,000 স্টুডেন্টকে
14,000 স্টুডেন্টকে হচ্ছে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে ওই যে আমি একটু আগে বললাম একটা তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় হচ্ছে যদি তোমার নাম থাকে সেই সাপেক্ষে তুমি হচ্ছে ফাইনালি অ্যাডমিশন টেস্টে বসতে পারবা। এবং এই তালিকার ক্ষেত্রে হচ্ছে এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটার যে টোটাল মার্কস, এই টোটাল মার্কসের উপর ভিত্তি করে টোটাল প্রথম থেকে 14,000 জন পর্যন্ত তোমার হচ্ছে স্টুডেন্টকে পরীক্ষা দিতে দেওয়া হবে। যদি হচ্ছে লাস্টের দিকে সবার মার্ক হচ্ছে তোমার সেম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে লাস্টের জনকে সবাইকে হচ্ছে 14,000তম জন হিসেব করে পরীক্ষা দিয়ে দিতে হবে, এটা কোনো টেনশন নাই, ঠিক আছে। এরপরে এরপরে হচ্ছে এ লেভেলদের কথা বলা আছে, যারা হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে এসেছো তাদের জন্য হচ্ছে তোমাদের ও লেভেল এবং এ লেভেলে আলাদাভাবে পাশ করে সেখান থেকে ও লেভেলের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এটা হচ্ছে আলাদাভাবে এ গ্রেড পেতে হবে। এবং এ লেভেলের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটাতে হচ্ছে তোমার এ লেভেলের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটাতে হচ্ছে আলাদাভাবে এ পেতে হবে, মানে এ গ্রেড পেতে হবে আর কি, ঠিক আছে। এখন আসি আবেদন করার ক্ষেত্রে তোমাদের কোন কোন প্রসেস ফলো করব। তো এটা এই সম্পূর্ণ আবেদনটা হচ্ছে তোমার টেলিটক সিমের মাধ্যমে, ঠিক আছে। ম্যাক্সিমাম জিনিসই শুধুমাত্র লাস্টের দিকে তোমার ছবি বা হাবিজাবি এগুলো কিছু আপলোডের ক্ষেত্রে তুমি ওয়েবসাইটে যাবা, আদারওয়াইজ ম্যাক্সিমে হচ্ছে ফোনের মাধ্যমে হয়ে যায়, শুধুমাত্র তোমাকে একটা টেলিটক সিম থাকতে হবে। তো তার জন্য কি লাগবে, ফোনের হচ্ছে গিয়ে যে যে কোনো টেলিটক নাম্বার থেকে তুমি প্রথমত হচ্ছে বিইউটি এতটুকু লিখবা, মানে বুটেক্সের শর্ট ফর্ম বিইউটি, ওকে। বিইউটি দেন হচ্ছে স্পেস দিয়ে তোমার তুমি যেই হচ্ছে কি বলে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো এইচএসসি, সেই বোর্ডের তিনটা অক্ষর, ঢাকা হলে ডিএইচএ, রাজশাহী হলে, সবগুলো লিখে দিয়েছে, কোন কোন বোর্ড হলে কি কি দিবা সেটা লিখে দিয়েছে। স্পেস দিয়ে তোমার এইচএসসির যে রোল নাম্বারটা ছিল সেটা, স্পেস দিয়ে কত সালে এইচএসসি পাস করলে, স্পেস দিয়ে আবার হচ্ছে এসএসসির তোমার যে বোর্ডটা ছিল সেটা, দেন এসএসসির রোল নাম্বার এবং এসএসসির কত সালে তুমি পাস করেছো সেই জিনিসটা স্পেস দিয়ে দিয়ে তুমি যদি এভাবে এটা লিখো এবং লিখে যদি হচ্ছে 16222 এই নম্বরে পাঠিয়ে দাও, তাহলে হচ্ছে এই তোমার আবেদনের জন্য প্রাথমিক যে তোমার মেসেজটা সেটা দেওয়া হয়ে গেল। এরপরে হচ্ছে ফিরতে আরেকটা মেসেজ আসবে তোমার ফোনে, যে তুমি যে ইনফরমেশনগুলো দিলে সেগুলো ঠিক আছে কিনা, সেই হিসাবে একটা মেসেজ আসবে, এসএমএস আসবে তোমার ফোনে, ওকে। আসার পর সকল তথ্য যদি ঠিক হয় তাহলে এই ফিরতি এসএমএস এ তোমার নাম দেয়া থাকবে, তুমি কিন্তু ওই এসএমএস এর নাম দেওনি। সো ওটা চেক করে বোর্ড থেকে হচ্ছে চেক করে পাঠানো হবে যে তুমি এটা কিনা, তোমার নাম, তোমার হচ্ছে এবং তোমার জন্য কতটুকু আবেদন ফি, এই সব কিছু রিলেটেড একটা তোমার এসএমএস আসবে। তুমি যদি এতে রাজি থাকো, তাহলে সব কিছু যদি ঠিক থাকে, তাহলে বিইউটি লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে একটা হচ্ছে তোমাকে পিন নম্বর দেওয়া হবে ওই এসএমএস এ। ওই পিন নাম্বারটা দিয়ে তোমার একটা ফোন নাম্বার দিতে হবে। এই ফোন নাম্বার টেলিটক হতে হবে ব্যাপারটা সেরকম না, তুমি যে কোনো হচ্ছে ক্যারিয়ারের একটা ফোন নাম্বার দিতে পারো। বাট যেটাই ফোন নাম্বার দাও না কেন, সেই ফোন নাম্বারটা তোমার সাথে রাখার চেষ্টা করবে, কারণ যতগুলো এসএমএস এর এর পরবর্তীতে পাবা, তুমি তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য বিবেচিত হয়েছে কিনা, তোমার রেজাল্ট কি, সব কিছুই হচ্ছে তুমি কিন্তু এই ফোন নাম্বারটা যেটা তুমি দিলে এই ফোন নাম্বারটিতে আসবে। তো এটা খুব সাবধানে ফোন নাম্বারটি দিবা, জারি দাও না কেন সেটা সেটা যেন সবসময় অন থাকে, এটা অন রাখার চেষ্টা করবো, ওকে। এরপরে যদি এটা ইয়েস দিয়ে হচ্ছে পাঠিয়ে দাও, তখন হচ্ছে সাথে সাথেই তোমার হচ্ছে ফোন থেকে, টেলিটক ফোন থেকে যে সিম থেকে পাঠাচ্ছ সেই সিম থেকে হচ্ছে তোমার 300 টাকা কেটে নেবে। তো এই কারণে হচ্ছে রিচার্জ করে দেন হচ্ছে এসএমএসটা অবশ্যই পাঠাবে, ওকে। এবং আবেদনের সময়সীমা একটু আগে বললাম যেটা দেয়া ছিল সেটার মধ্যেই কিন্তু তোমাকে পাঠাতে হবে, ওকে। তার বেশি লেট করা যাবে না, আদারওয়াইজ হচ্ছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এই কারণে অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট হচ্ছে 11 ডিসেম্বর, কিন্তু টাকা পাঠানোর জন্য এক্সট্রা একদিন 24 ঘন্টা দেওয়া হয়েছে, কারণ মাঝে মাঝে প্রথম এসএমএস এর পরে পিনটা আসতে হচ্ছে অনেক দেরি করে। মাঝে মাঝে পিন মানে সেকেন্ড যে তোমার এসএমএসটা আসবে একটা পিন দিয়ে, সেই এসএমএসটা আসতে দেরি করে বলে এটা হচ্ছে একদিন এক্সট্রা রাখা হয় টাকা জমা দেওয়ার ক্ষেত্রে। বাট আমি রেকমেন্ড করি সব সময় কখনোই লাস্ট দিনের জন্য রাখা যাবে না, তার আগেই হচ্ছে তোমরা এটা এই অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করে ফেলো, কারণ লাস্টের দিনে আসলে অনেক ক্রাইসিস ক্রিয়েট হতেই পারে। তো এটা হচ্ছে না রাখাই বেটার, ওকে। এরপরে হচ্ছে তোমার যদি ফি কেটে নেওয়া হয়, তাহলে হচ্ছে তোমাকে ফাইনালি হচ্ছে একটা এসএমএস দেওয়া হবে কনফার্মেশনের জন্য যে তুমি সাকসেসফুলি তোমার টাকাটা কেটে নেওয়া হয়েছে বা তোমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়েছে। এবং তুমি যদি হচ্ছে রিটেন টেস্টের জন্য এলিজিবল হও, তাহলে ওই যে একটু আগে যে নাম্বারটা দিলে সেই নাম্বারে তোমাকে কিন্তু এসএমএস দেওয়া হবে। অথবা হচ্ছে তোমাদের যে ওয়েবসাইট আছে বুটেক্সের, এই বুটেক্সের ওয়েবসাইটে গেলেও কিন্তু তুমি ওই লিস্টটা পেয়ে যাবা। ওই লিস্টের মধ্যে তোমার নামটা সার্চ দিয়ে তুমি বুঝতে পারবে তুমি আসলে এলিজিবল কিনা, ওকে। রাইট। এরপরে তুমি যদি এলিজিবল হয়ে যাও, এটা এটা গেল কি প্রাথমিক আবেদন।
এলিজিবল হওয়ার পরে কিন্তু সেকেন্ড আরেকটা আবেদন করতে হবে, যেই আবেদনের মধ্যে তুমি কি করতে পারবে, যে আবেদনের সাহায্যে তুমি আসলে ভর্তি পরীক্ষা যদি যোগ্য হও, তাহলে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে টাকা জমা দিতে হবে। সেক্ষেত্রে আবার তোমাকে ওই আগেরটারই মতো হচ্ছে একটা এসএমএস প্রেরণ করতে হবে, বিইউটি স্পেস তোমার বোর্ড এইচএসসির রোল, দেন হচ্ছে এইচএসসির ইয়ার, দেন এসএসসির বোর্ড, এসএসসির রোল, এসএসসির ইয়ার, এটা লিখে হচ্ছে তুমি যদি টাকা জমা দাও, সরি এসএমএস দাও, তাহলে ফাইনালি হচ্ছে আরেকটা হচ্ছে তোমার এসএমএস আসবে। এই এসএমএসটা পাঠানোর পরে আরেকটা এসএমএস আসবে, এবং সেখানে হচ্ছে একটা পিন নাম্বার থাকবে আবার আগের মতোই, এবং সেই পিন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বিইউটি স্পেস ইয়েস লিখে ওই পিন নাম্বারটা লিখবে। এটা হচ্ছে এমনি র্যান্ডম একটা দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু র্যান্ডম একটা পিন দেওয়া আছে, বাট তোমাকে তোমার পিনটাই দিতে হবে। ওকে, সেই পিন দিবে এবং হচ্ছে ওই বললাম যে নাম্বারে তুমি সব এসএমএস পেতে চাও সেই নম্বরটি দিতে হবে। এখন যারা হচ্ছে কোটা চাও, তাদের ক্ষেত্রে এক্সট্রা একটা কাজ করতে হবে। যারা কোটা নিয়ে অ্যাপ্লাই করবা তাদের ক্ষেত্রে এই এসএমএসটার লাস্টের দিকে কোটার জন্য হচ্ছে আলাদা একটা কোড আছে, সেই কোডটা লিখতে হবে। যারা হচ্ছে মুক্তিযোদ্ধ কোটার আন্ডারে তোমার পরীক্ষা দিতে চাচ্ছ বা আবেদন করতে চাচ্ছ, তো তারা হচ্ছে এটার পরে এক্সট্রা একটা এফ কিউ এটা লিখতে হবে। আর যারা হচ্ছে উপজাতীয় কোটার আন্ডারে যেতে যাচ্ছ, তো সেখানে হচ্ছে এফ কিউ না লিখে টি কিউ লিখতে হবে। তা মাথায় রাখবা, এই কোটা যদি তুমি উল্লেখ না করো, তাহলে ভর্তি পরীক্ষায় তুমি যদি চান্সও পাও, তোমার ক্ষেত্রে কিন্তু কোটাটা বিবেচনায় নিয়ে আসা হবে না। সো যারা হচ্ছে কোটা দিয়ে আবেদন করতে যাচ্ছ, তাদের কিন্তু এক্সট্রা এই জিনিসটা মাথায় রেখে তোমাকে কাজ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ওকে, এটা হচ্ছে জরুরি। এটা কোটার ক্ষেত্রে পরবর্তীতে সবকিছু বলা আছে কি কি করতে হবে না হবে, বলছি আমি। ওকে, তো ফাইনালি হচ্ছে ইয়েস লেখার পরে তোমার একটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার পরে একটা আইডি এবং ইউজার আইডি, রিসিপ্ট আইডি এবং একটা পাসওয়ার্ড দিবে তোমাকে। এই তিনটা জিনিস কিন্তু তুমি তোমার সঙ্গে অবশ্যই রাখবা, কারণ এই তিনটা জিনিস দিয়ে ফাইনালি হচ্ছে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। এটা কিন্তু হচ্ছে তুমি জাস্ট অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন ফর্মে তোমার ছবি এবং তোমার হচ্ছে সিগনেচার কিন্তু সাবমিট করা দরকার পড়বে। এই কারণে এই যে তিনটা জিনিস, পাসওয়ার্ড, ইউজার আইডি এবং হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, রিসিট আইডি যেটা আর কি, এই তিনটা জিনিস হচ্ছে রেখে দিতে হবে। ওকে, কোনো কারণে যদি এই তিনটা যদি হারিয়ে যায়, তাহলে সেটা কিভাবে হবে সব কিছু বলা আছে। বেটার হচ্ছে তোমার কাছে সংরক্ষণ করে রাখা, একটা ডায়েরিতে হোক বা হচ্ছে ফোনে হোক, যে কোনো হবে, এটা মনে রাখবা আর কি, ঠিক আছে। আর যদি হারিয়ে যায়, তাহলে ইউজার আইডি হারালে কি করতে হবে, কোনভাবে এসএমএস দিতে হবে, পাসওয়ার্ড হারালে কিভাবে দিতে হবে, এই সব কিছু এখানে ডিটেলসে বলা আছে, ঠিক আছে। এটা যাচ্ছি না আমি। আচ্ছা, ফোনের অ্যাপ্লিকেশন হয়ে গেল, তোমার সেকেন্ড ধাপের অ্যাপ্লিকেশন হয়ে গেল। এরপরে হচ্ছে তোমাকে কি করতে হবে, ফাইনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাকে ফাইনাল সাবমিশন করতে হবে এই ওয়েবসাইটে। কি ওয়েবসাইটটা হচ্ছে http://but.teletalk.com.bd। এখানে যাওয়ার পরে তোমার যদি ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, এখানে লগ ইন একটা পেজ থাকবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবা, যেটা একটু আগে দেওয়া হলো। পাসওয়ার্ড দেওয়ার পরে সেখানে হচ্ছে ম্যাক্সিমাম জিনিসই দেখাবে। আর দেখানোর পরে মানে তুমি যা যা অ্যাপ্লাই করছো সব কিছু উঠেই থাকবে, তোমাকে জাস্ট রিচেক করতে হবে সব ঠিক আছে কিনা, তোমার নাম ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। শুধুমাত্র তোমাকে আপলোড করতে হবে দুইটা মাত্র জিনিস। সেটা কি, একটা হচ্ছে তোমার ছবি, আবেদনকারীর ছবি, এবং এটা কিন্তু এই সাইজের মধ্যে, যতগুলো আবেদনের কথা বলছি প্রত্যেকটাতে কিন্তু এই জিনিসটা বলা আছে যে একটা স্পেসিফিক তোমার পিক্সেল একটা ফরম্যাট দেওয়া থাকে, এর থেকে বেশি হলে কিন্তু সেটা তোমার অ্যালাউ করবে না। এই কারণে অনলাইনেই তোমার হচ্ছে একটা ছবি তুলে অনলাইনেই তুমি জাস্ট বলে দিবা 300x3 পিক্সেল করে দাও, হয়ে যাবে। অথবা হচ্ছে আমার কম্পিউটারের পেইন্ট যে অ্যাপ আছে সেই অ্যাপে গেলেও তুমি করতে পারবা। ওকে, এডিট করলেই করা যায়। তো 300x300 পিক্সেলের একটা ফরম্যাটে ছবিটা নিয়ে আসবা, এবং তার সর্বোচ্চ ফাইল সাইজ কিন্তু 100 কিলোবাইটের মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে ছবির ক্ষেত্রে। এবং তোমার যে স্বাক্ষর অর্থাৎ সিগনেচার, এই সিগনেচারের ক্ষেত্রে এই পিক্সেল ফরম্যাটটা 300x80 এবং 60 কিলোবাইটের আন্ডারে হতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, এই স্বাক্ষরের ক্ষেত্রে আমি বারবার বলি যে র্যান্ডম কোনো সিগনেচার দিবা না, নিজের নামটাই নিজের হাতে লিখবা, কারণ পরবর্তীতে এই সিগনেচার কিন্তু মিলিয়ে দেখা হতে পারে পরীক্ষার হলে। তো নিজেই সাইনটা দিবা নিজের হাতে, যেটা তোমার হচ্ছে যেভাবে তুমি নাম লিখো সেই নামটাই লিখবা, দ্যাটস ইট, আর কিছু করার দরকার নেই এক্সট্রা। এবং হচ্ছে এখানে বলে দিয়েছে সাদা কালো ছবি গ্রহণযোগ্য না। সো তুমি অবশ্যই যে ফটোটা আপলোড করবে সেটা অবশ্যই যেন একটা কালারফুল ফটো হয়, এবং বেটার হচ্ছে সব সময় কালারফুল ফটো, এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা সাদা রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আগে আমরা ব্লু হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করতাম, বাট বর্তমানে সেটা ইউজ হয় না, এটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড না এটা।
তো সাদা রাখার চেষ্টা করবা, যদি স্পেসিফিকভাবে কিছু বলা নেই, সাদা রাখাটা সবসময় বেটার, তাহলে হচ্ছে ছবিটা ভালো দেখা যায় আর কি আপলোড করার পরেও। এখন দেখো এরপরে কি প্রবেশপত্র সংগ্রহ, এটা তোমার যদি হয়ে যায় ফাইনাল, তুমি যদি সাবমিট করো, সাবমিট করার পরে হচ্ছে তোমার তুমি টাকা তো দিয়ে দিয়েছো আগে, ঠিক আছে, এটা টাকা দেওয়ার পরে তোমার হচ্ছে কি হবে, একটা তথ্যটা যেটা তোমার আবেদনকারী তথ্য সেটা হচ্ছে পাওয়া যাবে অপশনে, তুমি হচ্ছে ফাইনালি করে ফাইনালি এটা হচ্ছে রঙিন প্রিন্ট করবা, ঠিক আছে। এই যে সব কিছু সাবমিট করার পরে যেই তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা বের হবে, সেইটাই হচ্ছে আলটিমেটলি তোমার অ্যাডমিট কার্ড, যেটা নিয়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে, ঠিক আছে। এবং এটার ডাউনলোড করার একটা সময়সীমা একটু আগে বললাম আমি, সময়সীমা দেওয়া আছে, এই ডেটার আন্ডারে কিন্তু তোমায় করবা, তারপরে নাও পেতে পারো, 30 তারিখের পরে নাও পেতে পারো। সো এই তারিখের আন্ডারে তুমি হচ্ছে ওটা ডাউনলোড করে কালারফুল একটা প্রিন্ট, যেহেতু বলে দিয়েছে কালার প্রিন্ট করতে, তাহলে কালার প্রিন্টই করবা, কারণ যেহেতু একটু আগে বললো যে ছবি তোমাকে কালার প্রিন্ট করতে হবে। সো কালার বোঝা যাচ্ছে কিনা সব কিছু হিসাব করে, যাতে করে তোমাকে দেখে চেনা যায় এরকম একটা ছবি আপলোড করবা, এবং সেটা অবশ্যই কালার প্রিন্ট করে দেন নিয়ে যাবা, ঠিক আছে। এখন আসি পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার যে মানদণ্ডটা সেটা কি, অবশ্যই লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে, এমসিকিউ না কিন্তু, সম্পূর্ণ হচ্ছে লিখিত পরীক্ষা, টোটাল 200 মার্কসের, 2 ঘন্টার একটা পরীক্ষা, এবং সেখানে হচ্ছে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি হচ্ছে 60 করে থাকবে, এবং ইংলিশ থাকবে 20 মার্কসের, টোটাল হচ্ছে 200 মার্কসের হচ্ছে পরীক্ষা থাকবে, ওকে। এবং তোমার লিখিত পরীক্ষার ক্ষেত্রে কি কি ফলো করতে হবে সেই জিনিসগুলো বলা আছে, যে আমাদের যে 2025 সালের যে শর্ট সিলেবাসটা ছিল, সেই সিলেবাসের আন্ডারেই কিন্তু হচ্ছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা ইংলিশ সমস্যা নেই, একটা প্রশ্ন হচ্ছে বাংলা এবং ইংলিশ দুইটাই দেওয়া থাকবে, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় যারা ইংলিশ মিডিয়ামে আছো। এবং ভর্তি পরীক্ষার সময় কি কি রাখা যাবে না সেটা বলে দিয়েছে। প্রোগ্রামেবল ক্যালকুলেটর রাখা যাবে না, নর্মাল ক্যালকুলেটরের কথা বলেনি কিন্তু। প্রোগ্রামেবল ক্যালকুলেটর বলতে যে ক্যালকুলেটরে হচ্ছে সব কিছু সেভ করে নিয়ে আসা যায়, বা গ্রাফ প্লট করা যায়, অনেকগুলো ক্যালকুলেটর পাওয়া যায় বাজারে, এই টাইপের ক্যালকুলেটর রাখা যাবে না। ক্যালকুলেটর কোনটা রাখা যাবে সেটার লিস্ট দিয়ে দিবে আশা করি পরবর্তীতে, ঠিক আছে। সিম যুক্ত কোনো ইলেকট্রনিক ডিভাইস, কিছু কিছু এখন স্মার্ট ওয়াচ এবং হচ্ছে ফোন, তারপর হচ্ছে পেন পাওয়া যায়, বা মাইক্রোফোন পাওয়া যায়, এইসব জিনিসগুলো ইউজ করা যাবে না, ইলেকট্রনিক কোনো ডিভাইস ইউজ করা যাবে না, কোনো ধরনের স্মার্ট উপকরণ সঙ্গে রাখা এবং ব্যবহার করা যাবে না। যদি এটা পাওয়া যায় পরীক্ষা দিতে গিয়ে, তাহলে কোনো এক্সপেল করে দিবে, ওকে। তো সাবধান। ফলাফল তো বললাম, যে ফলাফল প্রকাশের পরে ওই ওয়েবসাইটে গেলেই তুমি সব কিছু পেয়ে যাবা, ওটা জানাই যাবে, অথবা SMS এর মাধ্যমে তোমাকে জানিয়ে দেবে, সমস্যা নেই। দেখো এরপরে এরপরে হচ্ছে প্রার্থী নির্বাচন, মানে ভর্তি পরীক্ষার পরে কতজনকে হচ্ছে অ্যালাউ করা হবে, বা কতজনের তালিকা প্রকাশ করা হবে সেটা বলা আছে। টোটাল হচ্ছে 4500 জনের একটা তালিকা প্রকাশ করা হবে, সিট কিন্তু 630, সিট হচ্ছে 630, বাট সবাই তো ভর্তি হবে না, অনেকে হচ্ছে প্রথম থেকে অনেক জায়গায় হচ্ছে ভর্তি হয়ে যাওয়ার কারণে কিছু সিট ফাঁকা থাকবে, সেই ফাঁকা সিটগুলো পূরণ করতে করতে ফাইনালি হতে 4500 জনের একটা তালিকা প্রকাশ করবে। বাট এবং এখানে বলা আছে যে তোমাদের হচ্ছে পাস মার্ক রিটার্নে কিন্তু 40%, মিনিমাম 40% না পেলে তুমি হচ্ছে এই তালিকার মধ্যে আসবা না। তবে তবে যদি বিশ্ববিদ্যালয় যদি কর্তৃপক্ষ চায়, এই দুইটা ভ্যালু হচ্ছে চেঞ্জ হতে পারে, কখনো কখনো চাইলে সেটা 40%-এর উপরে নিয়ে যেতে পারে, যদি হচ্ছে দেখা যায় স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে, অথবা 40%-এর নিচেও যেতে পারে, এটা ডিপেন্ড করছে তাদের কর্তৃপক্ষের উপর, ওকে। এবং এই সংখ্যাটাও সেই হিসাবে সে হারে চেঞ্জ হতে পারে, 4500 থেকে বেশি বা কম এটা হতে পারে, এবং সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তোমার সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, ওকে। এরপরে দেখো কোটার ক্ষেত্রে যে বললাম, একটু আগে বললাম যে SMS এর ক্ষেত্রে যে কোটার যে অপশনটা লাস্টের দিকে, সেটা FFQ হোক বা TQ হোক, এটা কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে। এবং যারা হচ্ছে মুক্তিযোদ্ধার কোটার জন্য আবেদন করছে, তারা অবশ্যই সন্তান ছাড়া কেউ কিন্তু, মুক্তিযোদ্ধার সন্তান ছাড়া অন্য কেউ এটার জন্য অ্যাপ্লিকেবল হবে না। মুক্তিযোদ্ধার নাতি পুতি বা তার ছেলে মেয়ে, এরা কিন্তু তোমার অ্যাপ্লিকেবল হবে না। তুমি যদি অ্যাপ্লাই করো, তোমাকে আসলে মুক্তিযোদ্ধার কোটা হিসেবে বিবেচনা করা হবে না। তো বুঝতেই পারছো এটা আসলে থাকা না থাকা আসলে সেম জিনিস, কারণ আহ, হ্যাঁ, তো বুঝতেই পারছো তোমরা, মুক্তিযোদ্ধার সন্তানের এত বয়স হওয়ার কথা না নর্মালি। যাই হোক, কিছু তোমাদের নির্দেশনাবলী দেয়া আছে লাস্টের দিকে, 2-3টা কথা, সেটা কি, ভর্তি পরীক্ষার দিনে তোমাকে কি করতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা খুবই জরুরি একটা জিনিস, যে ভর্তি পরীক্ষার সময় তোমরা কি কি নিয়ে যাবে। দুইটা জিনিস, একটা হচ্ছে তুমি যে ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা রঙিন প্রিন্ট করলে, কালার প্রিন্ট, বারবার বলছে কিন্তু কালার প্রিন্ট, সো কালার প্রিন্ট করতে হবে। এর পাশাপাশি এর সাথে আরেকটা জিনিস তোমাকে নিয়ে যেতে হবে, সেটা কি, তোমার HSC বা সমমানের যে পরীক্ষাটা দিয়েছো, ঠিক আছে, HSC এর যে পরীক্ষা, সেখান থেকে রেজিস্ট্রেশন কার্ড ছিল তোমার,
রেজিস্ট্রেশন কার্ডের মূল কপিটা তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দেওয়ার সময় নিয়ে যেতে হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাডমিট কার্ড, এর পাশাপাশি এইচএসসির যে তোমার অ্যাডমিট কার্ড, সেই দুইটা অ্যাডমিট কার্ড তো না, রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড এবং হচ্ছে এই বুটেক্সের ভর্তি পরীক্ষার যে তোমার অ্যাডমিট কার্ড, এই দুটো জিনিস তোমাকে নিয়ে যেতে হবে। কারণ এই দুইটার মধ্যে ছবি মিলিয়ে তোমাকে ক্রস চেক করানো হবে যে তুমি আসলেই যে পরীক্ষা দিচ্ছ সেই নাকি অন্য কেউ। ঠিক আছে, এই কারণে বলা হয়েছে এখানে ভর্তি পরীক্ষার সময় আবেদনকারীর এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং আবেদনপত্রের সাথে ছবি মিলিয়ে পরীক্ষার্থীকে শনাক্ত করা হবে। কোনো রকম যদি হচ্ছে অসামঞ্জস্যতা দেখা গেলে পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি জিনিস। এবং কোনো যদি যোগাযোগ করার দরকার হয় তাহলে হচ্ছে বুটেক্সের অফিসে যেতে পারো, রবিবার থেকে বৃহস্পতিবার 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং এইসবই মোটামুটি হচ্ছে এই জিনিস। দেখো, তো এই হচ্ছে ফাইনাল তোমাদের যে অ্যাডমিশন সার্কুলার। তোমরা ভালো মতো পড়াশোনা করো এবং হচ্ছে যেভাবে যেভাবে বলা আছে, যা যা দেওয়া আছে সেইভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন শুরু হবে আগামী 11 তারিখ থেকে এবং চলবে হচ্ছে 1 মাস, 11 ডিসেম্বর পর্যন্ত। তো এই টাইম ফ্রেমের মধ্যে সবাই হচ্ছে প্রাথমিক অ্যাপ্লিকেশনটা করে ফেলো। এবং আশা রাখি তোমরা যদি হচ্ছে প্রচেষ্টা করতে থাকো, কিছু না কিছু হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, সালামু আলাইকুম।